আচ্ছা, ধরো আর একটা সমীকরণ আছে, আমরা ওইগুলোই একটু দেখতেছি যে ওগুলো আসলে ঘটনাটা কি। এরকম আছে, তাহলে কি হবে? এটা এটা ওয়াই আছে, এদিকে এক্স আছে, এটা কি হবে? এটা সম্পর্কটা বলে ফেলো। y সমানুপাতিক x সমানুপাতিক x। হ্যাঁ, ওয়াই সমানুপাতিক, এটা সমানুপাতিক। এই সরলরেখার মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ না? তাহলে ওয়াই সমানুপাতিক এক্স হবে এটা, তাই না? আচ্ছা, এইটা কেমন হবে? এটা কি? এটা কি? এটা ওয়াই আছে, এদিকে এক্স আছে, এটা কি? y y সমানুপাতিক x to the সমানুপাতিক power x n। বার n গুড। ঘুমের থেকে উঠছো তো কেবল, মাথা ফ্রেশ আছে। আমার তো কিছুই মনে থাকে না। ওয়াই সমানুপাতিক এক্স টু দি পাওয়ার এন, বুঝছো? তাহলে এখানে দেখো, আমরা এখানে যদি ওয়াই অ্যাক্সিস বরাবর যদি ধরি কোনো বস্তুর সরণ, এবং এক্স অ্যাক্সিস বরাবর যদি ধরি আমরা সময়, তাহলে এই সম্পর্কটা কেমন হয়ে যাচ্ছে? এই সম্পর্কটা কেমন হয়ে যাচ্ছে? মানে s সমানুপাতিক t টু দি পাওয়ার হ্যাঁ, n। রাইট। t সমানুপাতিক x to the power n তার হবে। মানে ওয়াই এর জায়গায় এস বসাও, বসাই দাও, সমানুপাতিক কত? এক্স এর জায়গায় টি বসাও, টি টু দি পাওয়ার কত হয়ে গেল? এন। এন এর মান যদি আমরা ধরি 2, এন এর মান যদি 2 হয়, তাহলে এখানে কত হবে? এস সমানুপাতিক টি t স্কয়ার, t স্কয়ার। স্কয়ার তাই না? কিন্তু স্যার ut প্লাস হাফ at স্কয়ার না। রাইট, এই দেখো এখানে এখন কি হয়, এস ইকুয়াল টু এস সমান, এই সমানুপাতিক যদি আমরা সমানুপাতিক ধ্রুবক বলি, এ যদি বলি, তাহলে এ টি স্কয়ার। এর মানে কি এটা না, যে এস ইকুয়াল টু ইউ টি প্লাস বা হাফ, যেহেতু হাফ ধ্রুবক এটি হাফে স্কয়ার। ধরা যায়, হাফ এ টি স্কয়ার। তাহলে আমাদের ধ্রুবকটা দেখো ঠিক আছে, ধ্রুবকটাও ঠিক আছে। ইউটা কি? ইউ, এটা কি? ইউটা জিরো না? u ইউ তো 0 আদিবেগ। তার মানে আদিবেগ, আদিবেগ হ্যাঁ, সাথে জিরো। যাত্রা শুরু করছে, আদিবেগ জিরো আছে। হাফ এ, হাফ এ হচ্ছে এই যে এটা হচ্ছে ত্বরণ। স্থির অবস্থান থেকে যাচ্ছে। হ্যাঁ, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, এ ত্বরণ নিয়ে সে যাচ্ছে কত? এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টি স্কয়ার, দ্যাট ইজ এস সমানুপাতিক টি স্কয়ার। হুম, আচ্ছা। তাহলে আশা করি যেগুলো আমি ওই 6টা করছিলাম, ওই 6টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরে বুঝবা, মানে সারা ফিজিক্সে লাগবে, যতদিন ধরে তুমি ফিজিক্স পড়ো। ওই লেখচিত্র ওই ধরনের দেখলেই তোমাকে বলে দিতে হবে যে এটা কিসের লেখচিত্র, এর সম্পর্কটা কেমন। তাহলে এই 3টা গেল। আর কি আছে? আচ্ছা, আরেকটা দেখি আমরা বলি। যদি এই রকম হয় তাহলে কি হবে বলো তো? এরকম হলো, এদিকে আছে ওয়াই, y সমানুপাতিক মাইনাস ও এক্স। মাইনাস x রাইট, ওয়াই সমানুপাতিক মাইনাস এক্স, তাই না? উল্টা দিকে যাচ্ছে, যেটা সিধা দিকে যাচ্ছিল এটা হচ্ছে উল্টা দিকে চলে গেল। ওয়াই সমানুপাতিক মাইনাস এক্স, 4টা। আরেকটা কি আছে? আরেকটা আছে হচ্ছে এরকম, এ ধরে এই বরাবর আছে, y তাহলে সমান সমান্তরাল y নট y সমান সমানুপাতিক x এটা কি? ওয়াই নট সমানুপাতিক নট এক্স, সমানুপাতিক x। এটা সমানুপাতিক না কিন্তু, সমানুপাতিক তাহলে এটা স্যার এক্স, কিভাবে হবে? এক্স এর সমানুপাতিক না। তো তুমি এখন চিন্তা করো, যদি ওয়াই এক্স এর সমানুপাতিক না হয় তাহলে কি হবে? সমানুপাতিক হারে যদি ওয়াই এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু এক্স এর সাথে যদি সমানুপাতিক হারে না বাড়ে অথবা না কমে, বাড়া মানে কি? বাড়া মানে সে যদি বৃদ্ধি ত্বরণ পেত, মানে উপর হ্যাঁ, বৃদ্ধি হবে। যদি বৃদ্ধি পেত তাহলে সে এইভাবে যাইতো, তখন কি জিরো হতো? হবে, এই জন্যই তো স্যার। হ্যার, তখন কি হইতো? তখন তো তোমার স্থির থাকতো অবশ্যই স্যার। ওয়াই সমানুপাতিক এক্স হইতো। এখান থেকে যদি এইভাবে যাইতো, ঢাল থাকতো, তাহলে ওয়াই সমানুপাতিক এক্স হতো না। যদি এইদিকে যাইতো তাহলে কি হতো? এদিকে গেলে কি হতো? ওয়াই সমানুপাতিক কমে যেত মাইনাস এক্স, কম হতো। মাইনাস x কিন্তু মান মাঝখান দিয়ে যাচ্ছে, তার মানে কি? সে সমানুপাতিক না, ঢাল সমান। নাই। যেহেতু সমানুপাতিক না, অতএব এই মানটা কি হবে? জি স্যার। এই মানটা কি থাকবে? ধ্রুবক, একই থাকবে ওয়াই এর মানটা, স্থির থাকবে। তাই না? এক্স এর সাপেক্ষে ওয়াই এর মানটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। দ্যাট ইজ, আমরা যদি এখানে উদাহরণস্বরূপ
এখানে যদি আমরা বলি হচ্ছে ভি ভি আর এখানে যদি বলি টি, তাহলে এটা কি আসলে ভিটি গ্রাফের এটা কি বেগটা কি বেগটা কি থাকবে এখানে? সমবেগ। সমবেগ। তার মানে সমবেগ। বেগের মান কি কনস্ট্যান্ট না? তার মানে তো বেগের জি মান স্যার। কনস্ট্যান্ট। বেগের মান কনস্ট্যান্ট মানে কি একই বেগ, বেগ ধ্রুবক। তাহলে এটা হচ্ছে তোমার সুষম বেগ বা সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটি। স্যার যদি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এসি ধরি আমরা, ধরো তো তাহলে তো স্থির অবস্থা থাকবে। থাক, সমস্যা কি, সে ব্যাখ্যা আলাদা হতে হবে কিন্তু জিনিস তোমার একই, এস তো একই থাকলো। এস এস থাক, এটা যদি আমরা এস ধরি আর এটা ধরো আমাদের টি আছে, এটা আমাদের টি আছে, তাহলে কি হবে? এস স্থির কনস্ট্যান্ট, অবস্থায় তার থাকবে। মানে সে যেখানে হ্যাঁ, আছে, যে দূরত্ব আছে ওখানেই বসে ওখানেই আছে, থাকবে। সরতেছে না। তার মানে কি এস স্থির হয়ে গেল না? জি। এখানেও তো এস স্থির হয়ে গেল, তার মানে গাড়িটা স্থির আছে ওখানে, তার মানে এখানেও এসটা হ্যাঁ স্যার। স্থির হয়ে গেল। বুঝছো? স্যার এগুলা এই যে সূত্রগুলার জ্যামিতিক প্রমাণ করা লাগবে না? না না না, কোনো প্রমাণ নাই। জ্যামিতিক প্রমাণ তো ইয়ের প্রমাণ, তোমার গতিবিদ্যার যে ক্যালকুলাসের, গতিবিদ্যার যে তোমার ইগুলো আছে, সমীকরণগুলো আছে, গতির সমীকরণ, সেগুলো তো আমি করাই দিলাম ক্যালকুলাস দিয়ে। তোমাদের শুনো, তোমাদের প্রতিপাদন কোনোটাই থাকবে না, কোনোটাই তোমাদের মুখস্থ করার দরকার নাই। যে তোমাকে বলা হলো যে তুমি ক্যালকুলাসের মাধ্যমে প্রমাণ করো এস ইকুয়াল টু এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমীকরণটি প্রতিপাদন করো, ঠিক আছে? তাহলে তোমার এটার কি, এটার প্রতিপাদনটা তোমাকে শিখতে তো হতো, এই প্লাস সাথে সাথে তোমার কয়েকবার প্র্যাকটিস করে আয়ত্তে নিয়ে আসতে হতো, যাতে না দেখে প্রতিপাদন করতে পারো। তোমাদের সৃজনশীল পদ্ধতির এই একটা সুবিধা যে তোমার প্রতিপাদনটা মুখস্থ করতে হচ্ছে না, কিন্তু প্রতিপাদনটা তোমাকে শিখতে হবে যে কিভাবে এটা আসলো। বোঝা নাই? ঘটনা কি, ঘটনা থেকে কিভাবে আমরা প্রতিপাদন করলাম, সে প্রতিপাদনের প্রসেসটা তোমাকে জানতে হবে, প্লাস এর ঘটনাটা জানতে হবে। এর ঘটনাটা কি আছে আমি কিন্তু একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যে ইউ আদিবেগে চলমান কোনো বস্তু বা কোনো গাড়ি এ সমতরণ নিয়ে চলিয়া টি সময় পরে তোমার এস এস দূরত্ব অতিক্রম এস করবে। দ্রুত অতিক্রম করে। তাহলে যদি তাই হয় তাহলে তার দূরত্বটা কত হবে? এই তো, তাই না? তাহলে এই পিকচার দিয়ে কি বোঝাচ্ছি, আমি যেটা বললাম পিকচারটা, সেই পিকচারটা তোমাকে বুঝতে হবে এবং সেখান থেকে প্রতিপাদনের নিয়মটা কেমন, কিভাবে আমি প্রতিপাদন করে আসলাম সেটা কিন্তু আমি দেখা দিচ্ছি। যদিও তোমাকে শর্টকাট করলে হবে এটা, কারণ প্রতিপাদন তোমার পরীক্ষায় আসবে না, কিন্তু এই জিনিসটা তো খুব মাথার ভিতর ভালো করে ঢুকে রাখতে হবে যে হ্যাঁ গাড়িটা কিন্তু সমতরণে ছিল, এটা মাথায় রাখতে হবে। গাড়িটা ইউ আদিবেগে যাত্রা শুরু করছে এবং টি সময় পরে এস দূরত্ব গেছে। এই মুহূর্তে আমরা এস এর মানটা বের করব, যার ভিতর ইউ এ টি তিনটাই থাকবে। এবং প্রতিপাদনটা তুমি দেখবা, ভালো করে বোঝার চেষ্টা করবা, কারণ প্রতিপাদন তোমার বোঝা, ভালো করে শেখার উদ্দেশ্য হচ্ছে তোমার ক্যালকুলেশনের পাওয়ার বৃদ্ধি করা। পাওয়ার অফ ক্যালকুলেশন, তোমার যে ক্যালকুলেশনের শক্তি, তুমি ক্যালকুলেশন কেমন পারো না পারো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অতএব তোমার এই ক্যালকুলেশনের শক্তিটা বাড়বে, যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বা ম্যাথ দিয়ে ফিজিক্সের ক্যালকুলেশন গুলো আমি কিভাবে করবো, বুঝছো? এটার জন্য এটা করতে পারো, কিন্তু এটা এই না যে তোমাকে মুখস্থ করে পরীক্ষা লিখতে হবে। এটা যদি তুমি ভালো করে বুঝো তাহলেই কেবল সৃজনশীল পদ্ধতি, যখনই তোমার যে পরীক্ষায় করুক না কেন, যে কোশ্চেনই করুক না কেন এটা দিয়ে সৃজনশীল, তার মানে এর সাথে সম্পর্ক রেখেই তোমার প্রশ্ন করা হবে, কিন্তু সরাসরি এটা থাকবে না, প্রতিপাদন থাকবে না। তখন তোমার যদি এই ঘটনাটা ক্লিয়ার তুমি অনুধাবন করতে পারো, তখন তুমি ইজিলি কোশ্চেনের অ্যান্সার দিয়ে চলে আসতে পারো। এটাই হচ্ছে সৃজনশীল। অর্থাৎ সৃজনশীল পদ্ধতি কিন্তু খুব ভালো একটা পদ্ধতি, তবে এখানে একটু পরিশ্রম বেশি করতে হয়, একটু লেখাপড়া করতে, একটু ফিজিক্সের ক্ষেত্রে একটু চিন্তা বেশি করতে হবে তোমাকে, বুঝছো? আচ্ছা, তাহলে দেখো আমরা আস্তে আস্তে একটা কাজ করি। ধরো একটা এক্সাম্পল নিয়ে আমরা একটু কাজ করি কিছুক্ষণ। এটা হচ্ছে এরকম
তোমার দুইটা অ্যাক্সিস আছে, এই একটা অ্যাক্সিস আসলো, তারপরে এই একটা অ্যাক্সিস আছে, এটা হচ্ছে তোমার সময় অ্যাক্সিস টি সেকেন্ড, আর উপরেরটা হচ্ছে তোমার ভেলোসিটি ভি মিটার পার সেকেন্ড। বুঝছো? জাস্ট একটা গাড়ি গতিশীল, একটা গাড়ি গতিশীল, গাড়ি রাস্তাতে যাচ্ছে বা গাড়ির ভিতরে তুমি আসো, গাড়ির গতি তুমি পর্যবেক্ষণ করতেছো যে গাড়িটার কি অবস্থা দেখি। তাহলে গাড়ি এখান থেকে তোমার যাত্রা শুরু করলো, এখান থেকে যাত্রা শুরু করলো, ঠিক আছে, গাড়ি যাচ্ছে এরকম ভি বেগে যাচ্ছে, মানে বেগ বেগ এবং সময় আছে, তোমার হাতে ঘড়ি আছে, ঘড়ি তারা এখন থাকে না, মোবাইল আছে, মোবাইলে তো ঘড়ি নাকি। তাহলে সময় আর বেগ তুমি হিসাব করছো, গাড়ি যাচ্ছে। এখন এখানে একটা লেখচিত্র, ওই সময় এবং বেগ হিসাব করার সময় আমি একটা লেখচিত্র অঙ্কন করলাম, আমার সময়ের সাথে বেগের লেখচিত্র অঙ্কন করলাম, ঠিক লেখচিত্রটা এরকম হলো চেহারা, এইরকম গেল, দ্যাট ইজ ও থেকে যাত্রা শুরু করলো, ও থেকে যাত্রা শুরু করলো, ঠিক আছে। আচ্ছা, যাত্রা শুরু করলো, তারপরে সে কোথায় গেল, তারপরে সে এ বিন্দুতে গেল, তারপরে ওই ও থেকে এতে যখন গেল, আমি বেগের হিসাব করে গ্রাফ করলাম একটা, দেখা গেল ও এ গেল, এভাবে এ থেকে আবার কোথায় গেল, সে বি বিন্দুতে গেল গাড়িটা, আমি ওই গাড়িটার বেগ আর সময় আবার হিসাব করলাম, যে কত সেকেন্ডে এর বেগ কেমন ছিল হিসাব করলাম, দেখলাম এইটুকু আসলো, এ বি এই পর্যন্ত আসলো। আচ্ছা, এবার দেখো, এবার আমরা কি করলাম, বি থেকে আবার সিতে গেল, বি থেকে আবার সিতে গেল, সি পর্যন্ত হিসাব করলাম, মানে গাড়িটা আবার সি পর্যন্ত গেল, সি পর্যন্ত গেল, ঠিক আছে। আচ্ছা, এইভাবে আবার আমরা কি হিসাব করলাম, সি থেকে আবার ডি পর্যন্ত আবার হিসাব করলে, সি টু ডি, ডি পর্যন্ত গেল, এখানে সি থেকে ডি পর্যন্ত গেল, গাড়ি যাচ্ছে, গাড়ি যাচ্ছে বেগের সাথে সময়, ঘড়ি দেখে আমরা বেগ হিসাব করে আমরা লেখচিত্র অঙ্কন করতেছি। ডি থেকে আবার কি করলো, ডি থেকে আবার এইভাবে চলে আসলো, ওটা কি স্যার একটু বাঁকা হবে নাকি সোজা? কোনটা? ওই যে ডি থেকে বাঁকা হলো না একটু একটু? বাঁকা। জি স্যার, বাঁকা হলো। ডি থেকে আবার সে গেল কোন বিন্দুতে, ই বিন্দুতে গেল, ডি থেকে ধরো এইভাবে ই বিন্দুতে গেল, এটা হচ্ছে আমাদের ই বিন্দু। এইবার কি করলো, ই থেকে এফ এ গেল, ই থেকে এফ এ গেল, এটা হচ্ছে তোমার এফ, এফ বিন্দুতে গেল, এফ থেকে আবার সে তার মানে এখানে এফ এ গেল, এফ এ গেল, এফ বিন্দুতে গেল, এফ মানে এইখানে আসলো গাড়িটা, আবার এখান থেকে আবার গেল এইভাবে ব্যাগে উঠে গেল, ও বেশি হয়ে গেল, কার্ভ হয়ে গেল, উঠে গেল, কোন পর্যন্ত গেল, এফ জি পর্যন্ত গেল, এটা একটু বাড়াই দাও, টাইম ঠিক ঠিক রাখ। আর তাহলে এফ থেকে কোথায় গেল, এফ থেকে জি পর্যন্ত গেল, এইভাবে জি পর্যন্ত গেল, জি থেকে সে আবার কি করলো, সা করে এইচ পর্যন্ত চলে আসলো, এইচ পর্যন্ত চলে আসলো, এইচ পর্যন্ত আসলো, জি থেকে কোথায় আসলো আমার, এইচ পর্যন্ত চলে আসলো।
ওই যে এইচ পর্যন্ত চলে আসলো, বুঝছো? আচ্ছা, আবার এইচ থেকে কি করলো? এইচ থেকে মনে করো এইভাবে চলে আসলো এদিকে, এবার এসে আই আই বিন্দুতে আসলো, আই থেকে এসে আবার সে কোথায় গেল? আবার সে আই আই যে বিন্দুতে আসলো। এখন এর গতিপথ এরকম, আমি গাড়িতে বসেছিলাম, গাড়ি এভাবে চলছে, প্রতি পয়েন্টে আমরা হিসাব করছি কোথায় গাড়ি বেগের সাথে তোমার সময়ের যে হিসাবটা সেটা আমরা করে একটা গ্রাফ অঙ্কন করলাম, টি ভার্সাস ভি। হ্যাঁ, করার পরে আমাদের এরকম লেখচিত্র পেলাম। এখন এখান থেকে বলো গাড়ি কোথায় কি অবস্থা ছিল, গাড়ি কোথায় কি অবস্থা ছিল। এখন এখানে দাঁড়াও, আমরা একটা হিসাব করি। এই বরাবর ধরো এখানে এরকম ছিল, এখানে এরকম, এরকম। এটা হচ্ছে 1 2 3 4 মিটার পার সেকেন্ড। আর এখানে 1 2 3 4 এটুক 5 এটুক 6 7 8 এটুক 10 11 12 13 এটুক 14 15 16 17 18 19 20 21 19 20 21 আচ্ছা, টি ইন সেকেন্ড, এটা হলো সেকেন্ডের পরিমাপ টি, আর এদিকে ভেলোসিটি বি, মিটার পার সেকেন্ড। এখন তুমি হিসাব করো ওয়ে বরাবর কি ছিল, ওয়েতে কি অবস্থা ছিল গাড়ির? সমতরণ। সমতরণ। সমতরণ, রাইট। হ্যাঁ, এটা কিন্তু বুঝে বলতে হবে, বুঝে। তাহলে গাড়ির এই গতিপথ আমরা বিশ্লেষণ করতেছি, এ তে অবস্থা ছিল যা সেটা আমরা লিখি। ওয়েতে অবস্থান ছিল, গাড়ি কোন ত্বরণে ছিল? সমতরণ। কারণ এখানে কি ঢাল আছে, ঢাল আর বেগ আর ইয়ে লেখচিত্র, বেগ সময় লেখচিত্র, ঢালটা কি? এটা টি না, এটা হচ্ছে বেগ। তাহলে এরকম যদি হয় তাহলে ঢাল মানে হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা মানে কত? ট্যান থিটা মানে ভি বাই টি, মানে এই যে লম্ব মানে এটা না ভি, আর এটা হচ্ছে তোমার টি। কারণ ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, ভি বাই টি মানেই তো হচ্ছে এ, তার মানে ত্বরণ। ঢাল মানে হচ্ছে তার ত্বরণ। তাহলে এখানে কি সুষম, সব জায়গার ঢাল সমান না? সমান না আলাদা? সমান। ঢাল সব জায়গায় সমান, দেখো কোন সব জায়গায় সমান, কোন সব জায়গায় সমান, তার মানে এটা সুষম ত্বরণ। তাহলে ও এ বরাবর গাড়িটা সুষম ত্বরণে গেছে, সুষম ত্বরণে গেছে। বোঝা গেছে কি? আর ত্বরণটা কত ছিল? সুষম ত্বরণ কত ছিল? এ ত্বরণ কত ছিল এখানে বলো? এ স্যার, হ্যাঁ, এ মানে কত হবে 4 তোমার? minus 0 ভি তার মানে মাইনাস 0 ডিভাইডেড বাই টি হবে। তাহলে হ্যাঁ, হচ্ছে স্যার তার মানে 4 ভি বাই টি। মাইনাস 0 তাহলে 4 মাইনাস 0, এটা কি বুঝতেছো সবাই? ডিভাইডেড 2। 4 মানে যতটুকু গেছে ডিফারেন্সটা 4 মাইনাস 0, তাহলে 4 মাইনাস 0 ডিভাইডেড বাই এখান থেকে এইটুক গেছে, এইটুক মানে কতটুক? 2, 2 বিয়োগ 0, বুঝছো? আচ্ছা, এখানে আর একটা জিনিস আমি বলে দিই, ক্লিয়ার করি আর একটু। সেটা হচ্ছে তোমরা এইভাবে কাজটা করবা, সেটা হচ্ছে এভাবে কোনো গ্রাফ আছে, ধরো এইভাবে। তাহলে এখানে ধরো, এখানে আমরা বের করব, এখানে তোমার এক্স এর অক্ষ বরাবর, এখানে হচ্ছে এই দুটো পয়েন্ট নিলাম, যে কোনো দুটো পয়েন্ট। এখন এইখানে আছে তোমার এই বরাবর এক্স অক্ষ, তাহলে এখানে আছে হচ্ছে x1, এখানে আছে x2, আর এখানে আছে হচ্ছে তোমার y1, আর এখানে আছে y2। ঠিক আছে? তাহলে এই বিন্দু থেকে বি বিন্দুতে আমি গেলাম। তাহলে এ বি বিন্দুতে যাইতে
এ বি ঢাল কত? y2 minus y1 divided x2 minus x1. রাইট, এ বি এর ঢাল। থিটা তো সব জায়গায় সমান, তাই না? থিটা সব জায়গায় সমান, দেখো মানে সুষম, ঢালটা সুষম। তাহলে ঢাল ঢাল সমান কত হবে? ঢাল হচ্ছে y2 এটুক। আমি যদি এটুকে বের করি তাহলে y2 মানে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই কত? এটুক মানে কত? এটুক মানে x2 মাইনাস x1। এই যে ঢাল, এই যে ঢাল বের করার নিয়ম হচ্ছে এরকম, দুইটা পয়েন্টের, বুঝছো? এখন এটা যদি তোমার লেখচিত্র এদিকে যা থাকবে, যদি ভিটি থাকে তাহলে এখানে কত হবে? v2 y এর জায়গায় v2 মাইনাস v1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1। যদি s থাকে তাহলে কত হবে? s2 মাইনাস s1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1, তাই না? মানে যা থাকবে তাই হবে, ওটা না আমাদের কোনো সমস্যা নেই। তাহলে ঢালটা বের করবো আমরা, ঢাল দিয়ে যা বুঝাবে সেটা ঢালের মান হবে সেটা। যদি এটা বেগ বাই সময় হয় তাহলে হবে ত্বরণ, যদি সরণ বাই সময় হয় তাহলে হবে ঢালটা বেগ। এটা কি বোঝাতে পারলাম? জি স্যার। আচ্ছা, তাহলে এই জিনিসটা খেয়াল রাখবে। তাহলে আমরা এখানে এইভাবেই করবো। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু আমাদের ত্বরণটা বের হয়ে গেল। ত্বরণ কত হইলো? 4/2 2 মিটার 2 পার সেকেন্ড স্কয়ার। এই একটা হলো নাম্বার 1। নাম্বার 2 দেখো, এ বি পথে কি হয়েছিল? গাড়িটা এ থেকে বি পথে গেল, তখন কিভাবে গেছে? এ বি পথটা কেমন? ত্বরণ 0। হ্যাঁ, ঢাল নাই, ঢাল নাই, ঢাল জি আছে? না, ঢালটা, ত্বরণ 0। ঢাল মানে তো যেহেতু বেগ না স্যার। আর সময় লেখচিত্র, তাহলে বেগ সময় লেখচিত্র ঢালটা দিয়েই তো আমরা ত্বরণ আছে কিনা সেটা নির্ণয় করব। তাহলে এখানকার ঢালটা কত দেখো, ঢাল সমান হচ্ছে এ থেকে বি তে গেলে কত? বি তেও 4, এ তেও 4, 4 minus 4। তার মানে হচ্ছে তোমার 4 মাইনাস 4 ডিভাইডেড বাই, আর টাইম কত? টাইম হচ্ছে 4 মাইনাস 2, ঠিক আছে? টাইম তো এই অ্যাক্সিস বরাবর, 4 জি স্যার। মাইনাস 2। ওখানে আবার কি হইলো? ত্রিভুজ 4 মাইনাস 2, তার মানে কত? 0। 0। ঢাল 0 মানে কি? ত্বরণ 0। ত্বরণ 0। বেগ সময় লেখচিত্রের ত্বরণ কত? 0। এখানে ত্বরণ 0 মানে কি? ত্বরণ 0 মানে সমবেগ। সমবেগ, সমবেগ। তাহলে এ থেকে বি তে যাচ্ছে, সে সমবেগে যাচ্ছে। বোঝা গেল কি? বি থেকে সি তে গেল, তাহলে 3 নম্বর দেখো, বি টু সি, মন্দন বি টু হবে। সি, রাইট। মন্দন, এই যে উল্টা দিকে, উল্টা দিকে y সমানুপাতিক মাইনাস এক্স না? এটাকে বি থেকে সি তে যাওয়া মানে কি? আমাদের ওই যে সমীকরণ চিন্তা করো তুমি, ওই সমীকরণ কি ছিল? এরকম ছিল না? এটা মানে কত? y সমানুপাতিক মাইনাস এক্স না? জি স্যার। তো y সমানুপাতিক মাইনাস এক্স মানে কত? y সমান হচ্ছে মাইনাস এম এক্স। এম মানে ঢাল, তাহলে ঢাল এম সমান হচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে এম ঢাল, ঢাল দিয়ে কি বোঝাচ্ছে এখানে? বেগ আর সময়ের লেখচিত্র, বেগ সময় লেখচিত্র। এম দিয়ে কি বোঝায়? ত্বরণ, তাই না? তার মানে এখানে মাইনাস ভি বাই টি, মানে এই লেখচিত্র অনুযায়ী এটা এই বোঝাচ্ছে। তার মানে এটা কি? ত্বরণটা কি হচ্ছে? ত্বরণটা নেগেটিভ না? জি স্যার। নেগেটিভ মানে কি? মন্দ। আবার আরেকটা জিনিস দেখো, এখান থেকে আরেকটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে তোমার, যদি তুমি আরেকটু চিন্তা করো, ভি আছে আর একটু টি আছে, তাহলে এরকম আসা মানে কি? এর ঢালটা কত বলো তো? আমার থিটা কোন দিকে? সব সময় এক্স এর সাথে অনুভূমিক অক্ষের সাথে আমরা থিটা হিসাব করব, এবং থিটাটা হবে কোন দিক? যদি এই রকম হতো, এই রকম যখন হয়, তাহলে এই অনুভূমিক রেখার সাথে ডাইন দিকে কোণ উৎপন্ন করাই তো সেটা আমার ঢাল, তাই না? তাহলে এইটা আছে হচ্ছে এই বরাবর, এই বরাবর আছে। এটা কার সাথে কোনটা উৎপন্ন করবে? কার সাথে? অবশ্যই এর সাথে উৎপন্ন করবে, অনুভূমিক রেখার সাথে। কোন দিকে উৎপন্ন করবে? এটা কোন দিকে উৎপন্ন করছে? ডাইন দিকে না বাম দিকে? বাম দিকে তো স্যার করছে।
বাম দিকে, এর না এটা বাম দিক, এ থিটা এটা বাম দিক, এটা বাম দিক। রাইট অ্যাঙ্গেল মনে রাখতে হবে সব সময় রাইট অ্যাঙ্গেল। তাহলে রাইট অ্যাঙ্গেল এটা এখানকার থিটা কোনখানে হবে? এখানে হবে না? বোঝা গেল না? ওই ছোটটা হবে না কিন্তু, আমরা হিসাব করি যে ছোটটা, তখন মাথা গন্ডগোল পেকে যায়। এই ছোটটা তো হিসাব করলে ভুল হবে, এই ছোটটা যদি হিসাব করো না তাহলে ভুল হবে, যে এটা হিসাব করলে ভুল হবে। আমাদের সব সময় অ্যাঙ্গেল নিতে হবে রাইট অ্যাঙ্গেল, রাইট সাইডে যে অ্যাঙ্গেল উৎপন্ন হয়, ঠিক আছে? কিন্তু এখানে রাইট অ্যাঙ্গেলটা দেখো হয়ে গেছে, স্থূলকোণ হয়ে গেছে, কিন্তু এটা সূক্ষ্মকোণ ছিল। যখনই স্থূলকোণ হয়ে যাবে তখনই ঢালের মানটা কি চলে আসবে? এই যে নেগেটিভ চলে আসবে। ঘটনা হচ্ছে আমরা এইখানে, বুঝো নাই? আর এখানে ঢালের মান নেগেটিভ আসা মানে কত? তার মানে এটা কত হচ্ছে? tan থিটা সমান হচ্ছে তোমার মাইনাস ওয়াই বাই এক্স ট্যান থিটা। তুমি যেহেতু এটা সূক্ষ্মকোণ, এটা যেহেতু সূক্ষ্মকোণ, অতএব এর মান একটা নেগেটিভ আসবে। আর নেগেটিভ আসা মানেই হচ্ছে এটা যেহেতু ত্বরণের ঢাল মানে বি বাই টি, তার মানে এটা ত্বরণ, ত্বরণ কি নেগেটিভ, ত্বরণ নেগেটিভ মানে এটা কি মন্দন। তাহলে আমার হিসাব ঠিক আছে না? এই হিসাবেও ঠিক আছে। আমাদের এই কোণ ঢাল বের করার যে কোণ, এভাবে যদি আমরা হিসাব করি তাও ঠিক আছে। তার মানে এটা হয়ে যাবে তোমার হচ্ছে তাহলে আমাদের ওখানে কি হলো? এখানে যে বি থেকে সি তে আমরা গেলাম, বি থেকে সি তে যাওয়া মানে কি হলো? কিভাবে গেছি বি থেকে সি তে? মন্দনে গেছে স্যার। এটা তো ক্লিয়ার সবার কাছে না? কারো কোনো সমস্যা থাকলে কিন্তু এখনই বলো। আর কোণের সময় ওইটা একটু বুঝাই দেন তো। কোনটা? ওই যে এটা রাইট মানে কোণ দিয়ে থিটা দিয়ে যেটা বুঝাই দিলেন। হ্যাঁ, আমরা যে কোনো ধরনের ঢাল ব্যবহার করি মানে হচ্ছে ট্যান থিটা, তাই তো? ধরো এখানে ট্যান থিটা, থিটাটা কোথায় থাকে সব সময় তাই খেয়াল করো। অনুভূমিক অক্ষের সাথে ডাইন দিকে যে কোণ উৎপন্ন করবে সেটাই হচ্ছে ঢাল, ট্যান থিটা। ডাইন দিকের ট্যান থিটা, ডাইন দিকে না? এটা ডাইন দিকে কোণ উৎপন্ন করছে না? জি স্যার, বোঝো নাই এখনো? বুঝছি। হ্যাঁ, তাহলে যদি এই রেখাটা এরকম জন্য এরকম দেখা যাচ্ছে, সুন্দর কোণ দেখা যাচ্ছে, কিন্তু রেখাটা যদি এরকম থাকতো, এরকম থাকে, তখন কোন দিকে কোণ নিব আমরা? অবশ্যই আমার ডাইন দিকে কোণ নেব। এই যে ডাইন দিকে কোণ দিলাম, তাহলে সমস্যা আছে কি তোমার? না, নিয়ম আমার একই থাকা লাগবে, কোণ এখন 360 ডিগ্রি হোক আর 0 ডিগ্রি হোক, আমার ডাইন দিকে কোণ থাকা লাগবে। তাহলে এইখানকার যদি তুমি ট্যান থিটা বাইর করতে যাও, এটা কিন্তু সূক্ষ্ম কোণ, দেখো 90 ডিগ্রি সে বড়, তখন ট্যান থিটার মান নেগেটিভ চলে আসবে। তাহলে এই রেখার জন্য কি আসলো? এরকম রেখার জন্য স্থূল নেগেটিভ কোণ না, আসলো। হ্যাঁ, স্থূল কোণ। আগে ছিল কি সূক্ষ্ম কোণ না? সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ যখনই হবে তখন তার ঢাল পজিটিভ হয়, তখন হবে ত্বরণ। আর যখনই নেগেটিভ হয় তখন কি হয়ে যাবে? মন্দন। যার জন্য এখানে তোমার হয়ে গেল মন্দন। বুঝছো কি? জি তো স্যার। যে হিসাবেই তুমি আসো, আমি দুইটা হিসাবই দেখালাম, এই হিসাবেও আসলে ওরকম হবে, বোঝা যাবে, আবার ওই হিসাবে বোঝা যাবে যে ঢালটা আসলে কি। এটা জানাই হচ্ছে তোমার মুখ্য ব্যাপার। এখানে সি থেকে দিতে গেল, এখানে কি তাহলে বিসি অংশের তুমি মন্দন বের করতে পারবা কিনা তাই বলো? পারবা তো? পারবা। তাহলে বি থেকে সি তে গেল, তাহলে সি তে কত? সি তে ধরো 3, সি তে ধরলাম 3, 3 মাইনাস 4। দেখো আমি যে বি থেকে সি তে যাচ্ছি, তাহলে পরের পয়েন্ট আগে আগে বসাবো। পরের পয়েন্ট হচ্ছে তোমার কত? 3। এটা 2.5 ধরো, ওটা কেমন যেন ইয়ে হয়ে গেছে। 2.5 বিয়োগ 4, আর বি থেকে সি তে যাবো মানে একটু 4 to বেশ 5। করলে ভালো হতো এখন। হ্যাঁ, তাহলে দেখো এখন মন্দন, এই যে মাইনাস হয়ে গেছে, মাইনাস হচ্ছে না? মাইনাস হয়ে গেছে, তাহলে